সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন নিপীড়নের স্মৃতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছে আমি সাঈদ খান। পুলিশের ছেলে পুলিশের গুলিতেই মরল, আমার স্বামী এই প্রতিদান পাইল। আমার ছেলেরে কতগুলো গুলি দিছে, ছেলে তো চোর সন্ত্রাসী ছিল না, যে মারল তার একটুও মায়া লাগে নাই, মারতে কয়টা গুলি লাগে। ২৪-এর গণ অভ্যুত্থানের মর্মস্পর্শী আর্তনাদের মধ্যে এ বাক্যগুলো অন্যতম। বলেছিলেন শহীদ ইমাম হাসান তাইমের মা পারভিন আক্তার। অনুষ্ঠানের সেই স্মৃতি তুলে ধরতে উপস্থিত রয়েছেন তাইমের আপন ভাই রবিউল আউয়াল তুহিন। তুহিন, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আরিফুল ইসলাম আরিফ। ছাত্রদলের রাজনীতি করার অপরাধে নিজ ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে অসংখ্যবার হামলার শিকার হয়েছেন তিনি। আরিফ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে আমরা শহীদ ইমাম হাসান তাইম ও সাবেক ছাত্রদল নেতা আরিফুল ইসলাম আরিফের উপর নির্মিত দুটি ছোট্ট প্রতিবেদন দেখে নেব। শহীদ ইমাম হাসান তাইম ২৪-এর যেই মৃত্যুদশা আজও টগবগে স্মৃতি হয়ে ভাসে, যেই হত্যাকাণ্ড বাংলাদেশ পুলিশের বর্বরতার এক জ্বলন্ত প্রমাণ হয়ে বেঁচে থাকবে সুদীর্ঘকাল। তাইমের বাবা ময়নাল হোসেন নিজেও একজন পুলিশ কর্মকর্তা। তার মায়ের নাম পারভিন আক্তার, যার মুখে ছেলে হত্যার বর্ণনা ঠিক এভাবেই উঠে এসেছে পত্রিকার পাতায়। পুলিশের ছেলে পুলিশের গুলিতেই মরল, আমার স্বামী এই প্রতিদান পাইল। আমার ছেলেরে কতগুলা গুলি দিছে, ছেলে তো চোর সন্ত্রাসী ছিল না, যে মারল তার একটুও মায়া লাগে নাই, মারতে কয়টা গুলি লাগে। ২০ জুলাই যাত্রাবাড়ির কাঁচলা এলাকায় মারা যান তাইম। তিনি নারায়ণগঞ্জের সরকারি আদমজী নগর MW কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। আরিফুল ইসলাম আরিফের পিতার নাম মোহাম্মদ সুলতান মিয়া ও মায়ের নাম জহিরুন বেগম। টাঙ্গাইল সদর উপজেলার কাগমারা গ্রামে তাদের বাড়ি। স্থানীয় স্কুল কলেজ থেকে SSC ও HSC পাশের পর আরিফ ২০০৮-৯ সেশনে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন্স অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগে। থাকতেন মাস্টার দ্য সূর্য সেন হলে। ছোটবেলা থেকেই ছাত্রদলের রাজনীতিতে সম্পৃক্ত হন আরিফুল ইসলাম আরিফ। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কমিটির দায়িত্ব পালন শেষে সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন কেন্দ্রীয় কমিটিতে। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে সফলতার পাশাপাশি তার রয়েছে নির্যাতন নিপীড়নের এক বেদনাবহুল ইতিহাস। কেবল বিরোধী মতের রাজনীতি করেন বলে বারবার তার উপর হামলা করেছে পুলিশ, ছাত্রলীগ। প্রতিবেদন দুটি দেখলাম, এবার শুনবো তাদের সঙ্গে ঘটে যাওয়া নিপীড়নের সেই সব দুঃসহ স্মৃতি। রবিউল আউয়াল, আপনার ছোট ভাইকে হারিয়েছেন, আপনার বাবা পুলিশে চাকরি করেন, সেই বাবার সহকর্মীদের গুলিতেই নিজের আপন ভাইকে হারালেন। আপনার বাবা, আপনার মা, আপনার পরিবার, আপনারা কিভাবে এই বিষয়টিকে সামাল দিচ্ছেন বা মেনে নিয়েছেন? আসলে এটা ছিল ২০শে জুলাই, শনিবার দিন। ফার্স্ট অফ অল যদি বলতে যাই তো প্রথম থেকেই আমার ভাই আন্দোলন করতেছিল। তখন ওর একটা প্রাইভেট থাকতো, ৯টার পরে শুরু হতো, প্রায় ১১টার মধ্যে ও বাসায় চলে আসতো। তো ও বাসায় আসার পথে ২-৩ ঘন্টা, ১-১.৫ ঘন্টা যতক্ষণ মন চায় আন্দোলন করে আসতো। কোন ক্লাসে পড়তো ও? তখন একাদশ থেকে দ্বাদশ শ্রেণীতে উঠেছিল। এবছরও ইন্টার ক্যান্ডিডেট ছিল। তো যখন আবু সাইদ মারা গেল তখন তো আন্দোলনটা অনেক বেগবান হয়েছে। তারপর থেকে ওর আরো ২টা বন্ধু ছিল, সাখোয়ার সহ আরেকজন, ওরা ৩ জন যাত্রাবাড়িতে কিন্তু ডেপ্লয়মেন্টে সমন্বয় ছিল না, ওরা নেতৃত্ব দিয়েছিল। ও ১৬ তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত ও সারাদিন আন্দোলন করেছে, একদম রাত ৯টা পর্যন্ত। যাত্রাবাড়িতে ছিল একটা আতরঘর ছিল, আপনি জানেন।
যে ওখানে যদি এই জুলাই ম্যাসাকার সংজ্ঞায়িত করতে যাই যে শুধু যাত্রাবাড়িতে মনে হয় 50% ম্যাসাকার হয়েছে। তো ও যে আসতো না, আম্মু যেত, ওর ব্যাগটা নিয়ে আম্মু রাস্তার পাশে বসে থাকতো, আম্মু সহ আরও অনেক আন্টিরা যেত, আন্টিরা ব্যাগ নিয়ে বসে থাকতো আর ছাত্ররা ছেলেরা আন্দোলন করতো। তো 19শে জুলাই রাতে, দিবাগত রাতে যখন কারফিউ জারি হলো, ওর সাথে আমার রাতের, এটা আপনার বাবা কি জানতেন? ও যে আন্দোলনে যাচ্ছে, হ্যাঁ, আমি নিজেও তো সিলেটে আন্দোলন করতেছিলাম। আমি মানে ওখানে আপনার বাবা কি বাধা দেননি? না, বাবা কখনো বাধা দিত না আমাদের কোনো কাজে। আপনার বাবা তো জানতেন যে পুলিশ গুলি করছে, নিজের সন্তান সেই গুলির মুখে পড়ছে, এটি না, বাবা জানতেন না? এটাকে এক ধরনের বলতে গেলে বয়কট করেছিল। 7 জুলাই বাবা ছুটির জন্য আবেদন করেছে। এখন আমাদের তো কেউ জব করে না পরিবারে, বাবার জবের উপরে আমাদের পরিবার চলতে হয়, তো একেবারেই তো চাকরি ছেড়ে দিতে পারে না। তবে তারা যে কাজ চালাচ্ছে ছাত্র জনতার উপরে নিপীড়ন, নির্যাতন, এটাকে বাবা মন থেকে বয়কট করেছিল। বয়কট করে বাবা 7 জুলাই যখন ছুটির জন্য আবেদন করেছিল তখন দিচ্ছে না। পরে আমি বললাম, আপনার বাবা কোন থানায় ছিলেন? বাবা রাজারবাগে ছিল। তো 5 তারিখ থেকে বাবা ছুটি নেওয়ার চিন্তা ভাবনা করতেছিল। তো 7 তারিখে যখন অ্যাপ্লিকেশন করলো তখন 7 তারিখে অ্যাপ্লিকেশন বাবার ছুটি মঞ্জুর করলো না। পরে 8 তারিখে বাবা আবার যেয়ে বলল, অসুস্থতা দেখাইছে, বাবা একটু অসুস্থ ছিল, সার্টিফিকেট নিয়ে গিয়ে বলছে আমাকে ছুটি দেওয়াই লাগবে। তখন থেকে বাবা 8 তারিখ থেকে 19শে জুলাই, 8 জুলাই থেকে 19শে জুলাই পর্যন্ত ছুটিতে ছিল। পরে 20শে জুলাই থেকে 31শে জুলাই পর্যন্ত আবার ছুটিতে ছিল। আবার 1 আগস্ট থেকে 5 আগস্ট পর্যন্ত ছুটিতে ছিল। বাবা টানা 58 দিন ছুটিতে ছিল অসুস্থতা দেখায়। কারণ এই যে ছাত্র জনতার উপরে যতটা জোর জুলুম, নিপীড়ন, নির্যাতন চলতেছিল, তারও মন কাঁদত। তো আমরা যখন নিজেও, আমি সিলেটে আন্দোলন করতাম, আমার ভাই, আপনার বাবা কি কোন পদে? আমার বাবা সিনিয়র সাব ইন্সপেক্টর। এজ এ ফাদার হিসাবে তাইমকে বাধা দিত, বাসায় থাকতে দে, তুই যাওয়ার দরকার নেই, বাইরে অবস্থা খারাপ। এটা বাবা হিসাবে প্রত্যেকটা বাবাই দিবে। বা আমি নিজে আন্দোলন করেছি, আমি আমার ভাইকে বসে তুই কিন্তু যাইস না, কিন্তু ও আমাকে একটা প্রতি উত্তরে মেসেজে লিখেছে যে আমার ভাইদেরকে এভাবে মেরে ফেলতেছে, তুমি দেখতেছ না? ও আমাকে তুমি করে বলতো। ও 4 বছর 5 বছরের ছোট, মেজো আমার আরেকটা ভাই আছে, আমরা 3টা ভাই, 2-2.5 বছরের করে পিঠাপিঠি। তো আমাকে বলতো তুমি দেখতেছো না আমার ভাইদেরকে কিভাবে গুলি করে মারতেছে? আমি তো আর ওকে প্রেশার করতে পারি না, আমি আমার অ্যাঙ্গেল থেকে, বা বাবাও না করতো, আর আমাকে বলতো সাবধানে, নিজের দিকে যত্ন নিও। বাবা সবসময় এটা অ্যাজ ইউজুয়ালি আন্দোলনের আগেও সবার শেষ কথাটা হতো যে নিজের শরীরের দিকে যত্ন নিও। বাসার বাইরে থাকতাম সিলেটে, আর আন্দোলনের সময় বলতো খুব সাবধানে আর শরীরের খেয়াল রেখো, এই 2টা কথা বলতো আমাদেরকে। কিন্তু আন্দোলনে যেও না বা এরকম কখনো বাবা বলেনি। তারপরে 19শে জুলাই যখন কারফিউ জারি হলো দিবাগত রাতে, তো আমার ভাইয়ের সাথে 2বার কথা হয়েছিল আমার। তো একবারও আমার কাছে চেয়েছিল, ওই যে রিচার্জ, তখন তো বিকাশ থেকে রিচার্জ দেওয়া যাচ্ছিল না। তো আমি ওরে বললাম আগামীকালকে দোকানে যেয়ে দেখি দেওয়া যায় কিনা। ও সবসময় আমার কাছ থেকে জাস্ট বায়না করতো, ছোট ছোট, সবার ছোট ছিল তো, ওর বায়না থাকতো যে রিচার্জ যদি চাইতো 20-30 টাকা বা 50 টাকা, পকেট মানি 200 টাকা দিলে অনেক খুশি হতো। আর 500 টাকা যদি কখনো দিতাম, ও মনে হয় যে এতটা খুশি হতো, আল্লাহ পাক ভালো জানে। 2-3 দিন পর পরে বা 4-5 দিন পর পরেই টাকা যেত, যে পকেট মানি, ছোট ছোট বায়না আবদার ছিল তার। 20শে জুলাই যখন আপনার কারফিউ ছিল, তখন ওরে আমি বললাম যে, মেসেজ দিলাম যে তুই কিন্তু কালকে বের হোস না। ও সিন করেছে কিন্তু রিপ্লাই দেয়নি। ও সবসময় আমার মেসেজের রিপ্লাই দিত বা ফোনের রিপ্লাই দিত। ও সিন করেছে, রিপ্লাই দেয়নি। আর আগের দিনও আমার খুব, যেহেতু কারফিউ জারি আছে, আমার ঘুম আসতেছিল না কেন জানি। সারা রাত টেনশন করে করে ঘুমাইতে ঘুমাইতে আমার 4টা হয়ে গেছে, পরে 9টায় উঠলাম। উঠে ওরে মেসেজ দিলাম, সেন্ড করলো, রিপ্লাই করলো না। তো 12টা থেকে 2টা পর্যন্ত কারফিউটা শিথিল ছিল। তখন ও আম্মুকে বলে গেছে যে আমি একটু নিচে থেকে চা খেয়ে আসি, কারণ আন্দোলনে যাচ্ছি আজকে কারফিউ, তো আম্মু তো স্বাভাবিক যেতে দিবে না। তো আম্মুকে চা খাওয়ার কথা বলে বাহানা দিয়ে ও গেছে। যখন নিচে নামছে তখন দেখতেছে 150 থেকে 200 ছাত্র জনতা ছিল ওখানে, কাজলা ফুটওভার ব্রিজের এখানে, ঢাকা চিটং হাইওয়েতে। ওখানে 150-200 স্টুডেন্ট ছিল। তো ওখানে যে ও সহ আর ওরা 3 জন বন্ধু যে একসাথে যোগদান করেছে। যখন পুলিশ যাত্রাবাড়ির অভিমুখ থেকে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল, গুলি মারতে মারতে আসতেছিল, তখন ওরা ছত্রভঙ্গ হয়ে গেছে। আর আরেকটা কথা বলে রাখি, আমি যখনই ফোন দিতাম বাসায়, মনে হয় যে 5 সেকেন্ড পর পরই গুলি,
যাত্রাবাড়ি জোনটাতে যে কি হয়েছে একমাত্র ওই এলাকার বাসিন্দারা জানে। নন স্টপ গুলি, একেবারে রাত 9টা-10টা পর্যন্ত, সকাল 8টা-9টা থেকে শুরু করে। তো যখন ছত্রভঙ্গ হয়ে গেল, ও আর ওর আরেক 2টা ফ্রেন্ড গিয়ে চায়ের দোকানে গিয়ে ঢুকছে এই নিজেদের ইয়ের জন্য, আত্মরক্ষার জন্য। লিটন মামার চায়ের স্টল, ওখানে যে ওরা ঢুকছে, কিন্তু দোকানের শাটারটা 1-1.5 হাত খোলা ছিল। তখন প্রথম পুলিশ গিয়ে দোকানের শাটারে তাদের যে আছে রাইফেল দিয়ে অনেকগুলো বাড়ি দিছে। পরে দোকানের শাটারটা খুলেছে, শাটার খোলার পরে একে একে তাদের 3জনকে বের করে বেধুমে পিটাইছে। তার অনেক ছবি আছে, ভিডিও আছে, তাইম সহ সবাইকে বেধুমে পিটাইছে। তারপরে একটা পুলিশ বাজে ভাষায় একটা গালি দিয়ে বললো দৌড় দে। তখন তাইম সবার প্রথমে দৌড় দিয়েছে। দৌড় দিতে তার পায়ে একটা গুলি করে দিয়েছে। ওর পায়ে যে গুলিটা করেছিল সেটা ছিল যাত্রাবাড়ি থানার তদানীন্তন সময়ের সাব ইন্সপেক্টর সাজ্জাদুজ্জামান, যাকে এই রিসেন্টলি জামিনে দিয়ে দিয়েছে 5 কোটি টাকার লেনদেনে। দেন ওর পায়ে গুলি করে দেওয়ার পর ও যখন ফিরে তাকাইতে নিছিল যে কে দিল বা কি হলো, তখনই ওর এই বরাবর আরেকটা গুলি করছে, সামনে দিয়ে ভেদ করে পিছন দিয়ে বের হয়ে গেছে। পেটের না, এই যে ভাঁজটা আছে না, পেটের কোমরের ভাঁজটার দিয়ে ঢুকে পিছন দিয়ে বেরিয়ে গেছে। তারপরে উপরে যেতে নিছিল। দেন ওর বন্ধু রাহাত এসে ওকে পিছন দিয়ে ধরছে। তো রাহাত যখন দেখেছেন ভিডিওটা টেনে নিয়ে যাচ্ছিল, তারপরেও আয়সা গুলি করতেছিল। টোটালি ওর শরীরে 2 শতাধিক গুলি করেছিল। 2 শতাধিক গুলি করেছিল ওর শরীরে। ওই যে রিপোর্টে, সুরতহাল রিপোর্টে আছে। আপনার রাহাত যখন নিয়ে যাচ্ছিল, রাহাতের পায়ে গুলি করেছে। তো এক সময় রাহাতকে যে হাত দিয়ে বলতেছে চলে যাওয়ার জন্য, রাহাত আর পারতেছে না। আমার ভাই তো একটু হেলদি ছিল, ট্রেনে নিতে পারতেছিল না, আর ওর পায়েও ও গুলি খেয়ে গেছে, অলরেডি সে ইনজোর্ড। তখন সে ছেড়ে দিয়েছে, দিয়ে সে পালিয়ে দৌড়ালো আর কি। ওখানে পরে কাকাচ্ছিল আর কান্নাকাটি করতেছিল যে আঙ্কেল আমাকে বাঁচান, আমাকে বাঁচান। তার রাস্তার ওই পাশে অনাবিল হসপিটাল, পিছনে আরেকটা হসপিটাল, মানে 20 গজের মধ্যে 2টা হসপিটাল ছিল। আর মাঝখানে রাস্তার উপরে সে পরে আধা ঘন্টা ও চিল্লাচ্ছিল। ওখানে ওর সমস্ত রক্ত যখন ঝরে নিথর হয়ে যাচ্ছিল, ওরা এই মৃত্যুটাকে মনে হয় উপভোগ করতেছিল। পুলিশ এতটা বর্বরতা ছিল পাকিস্তান আমলেও। টাইম তখনও বলেনি যে ওর বাবাও পুলিশ? হ্যাঁ, ও বলেছে, যখন ও বলেছিল যে আঙ্কেল আমি পুলিশ অফিসারের ছেলে, আমাকে বাঁচান, তখন গালি দিয়ে ওকে বলছে, খারাপ ভাষা উচ্চারণ করে বলেছে তোর বাপেরে লই আয় নাকি বলেছে। ওখানে যারা সাংবাদিক ছিল তারা বলেছে। তো ও বাঁচার জন্য আধা ঘন্টা কান্নাকাটি করেছে। মৃত্যু মানে ওদের কাছে এতটা ভিক্ষা চাইছে, ওরা এতটা নির্দয় ছিল। দেন তারপরে কি করলো, ওর সমস্ত রক্ত যখন ঝরে গেছে, পুলিশ যাত্রাবাড়ি এখানে ম্যাসাকার চালায়া রায়েরবাগ শনির আখড়ার দিকে গেছে। ওখানে আধা ঘন্টা অপারেশন চালায়া ফেরার পথে একটা ভ্যানে করে তাইমকে নিয়ে যাচ্ছে থানার দিকে পুলিশ। এটার আলাদা একটা ভিডিও আছে, ওইটা যোগাযোগ মাধ্যমে অতটা ভাইরাল হয়নি, ওইটা একজনের ফোন থেকে উঠানো। তো আমরা 1-1.5 মাস পরে তার কাছ থেকে পাইছি। হাত পাগুলো নাড়তেছে, তখন আরিফিন শাকিল ভাই সহ আর যে সাংবাদিকরা ছিল তুলে দিচ্ছে। তো ওনাদের নাকি বলছে ভাই আমি কি আর বাঁচবো না। তখন ভাইকে নাকি আরিফিন ভাই সহ নাকি ওনারা বলছে আপনাকে বাঁচানোর জন্যই হাসপাতাল নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু সে হয়তোবা তখন তার মনে একটু আশা জেগেছিল যে এই বুঝি বাঁচবে। পরিবার জানলো কবে? হ্যাঁ, তখন যখন ওর গুলি লেগেছে, তখন এসে আমাদের 3 তলার বাড়িওয়ালা আঙ্কেল বললো আম্মুকে এসে আজ যে ভাবি আপনার ছেলে গুলি লেগেছে। তখন যে টাইমের যে এভাবেই হয়েছে, এত গুলি করেছে বা সে মারা যাবে এটা আমরা কল্পনা করিনি, ভাবছি গুলি লেগেছে। তো আম্মু তো কান্নাকাটি করতে করতে বোরকা নিয়ে বের হয়ে গেছে। তখন আমি বললাম যে আপনি একটু ভিতর দিয়ে যান, রাস্তার মধ্যে তো হাজারো পুলিশ। আপনার বাবাও তো তখন ছুটিতে? হ্যাঁ, বাবা ছুটি। ওই দিন বাবা ওই যে রাজারবাগে গিয়েছিল, ওনাকে কেন জেনে ডেকেছিল ওই সময়টাই শুধু। পরে আম্মু গিয়েছে, আম্মু তখন বাসায় একা, বাবা ছিল না। তো আম্মু গিয়ে দেখতেছে তাইমের জুতাগুলো পরে আছে আর রাস্তার মধ্যে রক্ত পড়ে আছে একদম। আপনার মা চিনেছে? হ্যাঁ, জুতাগুলো চিনেছে আর তাইমের যে ওখানে অনেক রক্ত পড়েছিল। তখন ওখানকার লোকাল মানুষদের যখন জিজ্ঞাসা করেছে এখানে নাকি গুলি লেগেছে, আমার ছেলেকে দেখেছেন, তো ওনারা দেখাইছে যে ওইদিকে নিয়ে গেছে, ওইদিকে যাত্রাবাড়ি থানাও ঢাকা মেডিকেলও একই দিকে কাজলা থেকে। তখন
আম্মু বলল ওইদিকে নাকি ভ্যানে করে নিয়ে গেছে হাসপাতালের দিকে, মনে হয় হাসপাতালে নিয়ে গেছে ঢাকা মেডিকেলে। আমি বললাম আপনি একটু বাসায় যান, আমি আন্টিকে ফোন দিয়েছি। আমার আন্টির বাসা আবার খিলগাতে। তো আন্টিকে ফোন দিয়ে বললাম যে আন্টি তাইমের গুলি লেগেছে, ঢাকা মেডিকেলে নিয়ে গেছে, আপনি একটু যান। উনি তো শুনেই চিল্লাইতে শুরু করলো, কানাকাটি করতে করতে উনি বের হয়ে গেছে। তো ঢাকা মেডিকেলে গিয়ে প্রথম খুঁজে পাচ্ছিল না। তো সাংবাদিকদের যখন জিজ্ঞাসা করলো, সাংবাদিক অনেকে বললো ছবি আছে। তো আন্টির ফোন থেকে ছবি দেখানে আন্টিকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছে যে আইসিইউতে আছে। তো আন্টি আইসিইউ দিকে দৌড় দিছে। তো আন্টির সাথে যে ওনার একজন সহকারী নিয়ে গেছিল, ওনাকে বলছে যে তাইমকে মৃতই নিয়ে যাওয়া হয়েছিল। তারপরে আন্টি যখন শুনলো যে তাইমকে মারা গেছে তাইম, কিন্তু উনি দেখেনি, তখন আব্বুকে ফোন দিল। আব্বুকে ফোন দিয়ে বলতেছে যে তাইমের গুলি লেগেছে। তখনও ফার্স্ট অফ অল প্রথম বলে নাই যে তাইম মারা গেছে আব্বুকে। তখন আব্বু আসলো, আইসা খোঁজাখুঁজি করতেছে, তারা তো লাশ গুমের চিন্তা করতেছে, দিবে না। সে মারা গেছে 1টা বাজে, আর লাশ পেয়েছে আমরা সন্ধ্যা বাজে। তারা এত কুঠুরিতে নিয়ে রাখছে। কোথায় পেয়েছিলেন? এটা যে যতগুলো মর্গ আছে সব মর্গ খোঁজা শেষ। তখন বলল যে এখানে, মানে তারা তখনই যে জানতো এটা পুলিশ অফিসারের ছেলে। আর সে খুব সুঠাম দেহের অধিকারী ছিল, 6 ফিট ছিল সে। এখানে আমার খালামণিরা মামারা যারা পরে গেল, তারা বলল যে মিনিমাম ঢাকা মেডিকেলে বিভিন্ন মর্গে বারান্দায় 3 শতাধিকের উপরে এই মায়ের সন্তানদের লাশ, একটার উপর আরেকটা আলুর বস্তার মতো আইনেরা ফেলতেছে। আর রক্তে ঢাকা মেডিকেলের ফ্লোর, ঢাকা মেডিকেলের দেয়ালগুলো, ইটগুলো সাক্ষী যে ওই সময় কত হাজারো রক্তের বন্যা, কত হাজারো মায়ের সন্তানের লাশের সাক্ষী হয়েছিল। আপনার ভাইয়ের লাশ কোথায় পেয়েছিলেন? পরে সারাদিন খোঁজাখুঁজির পরে যখন আমাদের আরো রিলেটিভস বেড়ে যাচ্ছে, 7-8 জন গিয়েছে, চিল্লাফাল্লা করতেছে, এক সময় তারা খুব ভিতরে, অনেক ভিতরে একটা গোপন রুমের মধ্যে তাইমের লাশটা এই মাথায় ও মাথায় ফালায় রাখছে। গিয়ে দেখে তখন দরজা খুলে দিয়েছে আর কি। দরজা খুলে দেখতেছে যে তাইমকে ফালায় রাখছে ফ্লোরের মধ্যে। মানে যদি ওই সময় যদি আন্টি না যেত, ওটা গুম করে ফেলতো আর কি। রবিউল আউয়াল, আপনার কাছ থেকে শুনবো। আমাদের সাথে আরেকজন সরাসরি যোদ্ধা আছে, আমরা আরিফের কাছ থেকে একটু শুনে আসি। আরিফ, কোন জায়গা থেকে শুরু করবেন? 24-এর আন্দোলন যখন শুরু হওয়ার সময় থেকেই আমরা কেন্দ্রীয় ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ, আমরা মোটামুটি পরিস্থিতি সম্পর্কে অবগত হচ্ছিলাম শুরু থেকে। এরপর আমরা যখনই ক্যাম্পাস কেন্দ্রিক মুভমেন্টটা করলাম, আমার স্পষ্ট মনে আছে আমি যখন প্রথম এই 24 আন্দোলনে যুক্ত হলাম, সেটি 14 জুলাই ছিল রাতে, যখন আমরা শহীদ মিনারে জড়ো হলাম। আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে খুব, যে টিএসসিতে যখন যুবলীগ, ছাত্রলীগ বা সন্ত্রাসী বাহিনীগুলো জড়ো হচ্ছিল, আমরা শহীদ মিনার থেকে মিছিল নিয়ে বিএনসিসির যে অফিসটা, ওইটার পাশে আমরা দাঁড়িয়ে তখন স্লোগান দিচ্ছিলাম। এপাশে আমাদের ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসী বাহিনীগুলো ছিল। ঠিক তখন রাত 11:55 থেকে 1:30 পর্যন্ত আমরা স্লোগান দিয়েছিলাম। এরপরে ছাত্রদল আমরা 15 তারিখ শেষে 16 তারিখে এই আন্দোলনের সাথে আমরা সর্বাত্মকভাবে একাত্মতা পোষণ করেছি আমাদের দল, আমরা ছাত্রদল। 18 জুলাই আমার বাসা এই বিটিভির সামনেই দুপুরের পর যখন হেলিকপ্টার দিয়ে গুলি শুরু করে, তো গুলি শুরু করার সময় আমি ফ্রন্টে ছিলাম। হেলিকপ্টার থেকে গুলি করার ওই মুহূর্তটা যেই ভীতি সঞ্চার করেছিল আমাদের মধ্যে, এপাশে বিটিভির ঠিক অপোজিট গেটেই কিন্তু ছাত্রলীগ, যুবলীগ এবং পুলিশ বাহিনী ছিল। আমরা ছিলাম তার অপোজিটে, মাঝখানে আমাদের কিছুটা দূরত্ব ছিল। পুলিশ গুলি করছে, আমরা স্লোগান নিয়ে আসছি, আমরা বসে যাচ্ছিলাম। এর মধ্যে বিজিবির লেফটেন্যান্ট কর্নেল রাকিব নামে এক ভাই, ওনার নেতৃত্বে বিজিবির যে টিমটা আসলেন, আমাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করলেন। আমরা তখন খুবই আতঙ্কিত ছিলাম যে হেলিকপ্টার থেকে যেহেতু গুলি করছে, তো এখানে যে কারো গুলিটা লাগতে পারে, আবার এদিকে পুলিশ গুলি করছে। এই দুইটা ভয়ের কারণে আমাদেরকে যখন নিবৃত্ত করতে উনি আসলেন রাকিব ভাই, পরবর্তীতে আমরা সবাই, আমি নিজেও রাকিব ভাইয়ের উপরেই চড়াও হয়ে যাচ্ছিলাম যে বিজিবি তো সরকারের পৃষ্ঠপোষকতায় চলছে, এই আন্দোলনে তো ওনারা আমাদের সাথে একত্রতা পোষণ করেনি। তখন তাকে যখন আমরা ধাক্কাতে তার বাহিনী সহ আমরা বিটিভির গেট পর্যন্ত নিয়ে এসেছি, তখন রাকিব ভাই আমার কাছে আসলেন ওখানে,
এসে আমাকে রিকোয়েস্ট করলেন যে ভাই আমাদেরকে বাঁচান, আমাদের প্রত্যেকেরই পরিবার আছে, আমরাও শিক্ষার্থী ছিলাম, আমরাও আপনাদের মতোই এখন আমরা শুধু কাজ করতে এসেছি, আমাদেরকে আপনারা বাঁচান। তাকে তখন আমি রিকোয়েস্ট করলাম, ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট করলাম যে ভাই আপনি একটা কাজ করেন, আপনার বাহিনী এবং আপনি যেহেতু আপনি নেতৃত্ব দিচ্ছেন, আপনি আমাদের এই আন্দোলনের সাথে একত্রতা পোষণ করেন, আমি সবাইকে বোঝাচ্ছি। আর হেলিকপ্টার থেকে যে গুলি করছে, যদি পারেন আপনি গুলিটা থামানোর ব্যবস্থা করেন, তাহলে হয়তো ওরা নিবৃত হতে পারবে। আমি ওনাকে বললাম। উনি বলার তাৎক্ষণিকভাবে উনি বললেন যে ভাই আমি আপনাদের সাথে একত্রতা পোষণ করছি। আমি বললাম না, এভাবে একত্রতা পোষণ করলে তো সাধারণ শিক্ষার্থীরা বুঝবে না, অনেক দূরে অনেক লোকজন আছে, বুঝবে না। আমি আপনাকে একটা মাইক ব্যবস্থা করে দিচ্ছি। আমি একটা হ্যান্ড মাইক ওনাকে ব্যবস্থা করে দিলাম। এরপর উনি হ্যান্ড মাইকটা নিয়ে উনি ঘোষণা করলেন। উনি তখন বললেন, ভাই আমিও ছাত্র ছিলাম, আমারও পরিবার আছে, এই অস্ত্র আমাদের জনগণের টাকায় কেনা, আপনাদের টাকায় কেনা, আমরা আপনাদের বিপক্ষে না। আমি এবং আমার টিম আপনাদের এই আন্দোলনের সাথে একত্রতা পোষণ করছি। 18 জুলাই যখন এটা হলো, এরপরে আমরা বাসায় চলে গেলাম রাতের বেলায়। আপনার ক্যাজুয়ালিটি, আপনি কি আহত হয়েছিলেন? হ্যাঁ, মাল্টি কেয়ার হসপিটালের সামনে দাঁড়িয়েছি যখন পুলিশ গুলি করছে, আমরা নির্দিষ্ট একটা দূরত্ব বজায় রেখেই কাজ করছিলাম। তো হঠাৎ করে আমি বুঝতে পারলাম না, একটা টিয়ার শেল, এই টিয়ার শেলটা আমার পাশে যে হসপিটাল, মাল্টি কেয়ারের সাথে হসপিটালে ঠিক দোতলা বা তিনতলায় লেগেছে। তিনতলায় লেগে এটা আমার মাথার মধ্যে লাগলো। আমার মাথায় ইনস্ট্যান্ট ফ্র্যাকচার হয়ে গেছে, আমি পড়ে গেলাম। আমি পড়ে যাওয়ার পর আমার টোটালি সেন্সলেস হয়ে গিয়েছি। তখন আমাকে সজল, রিজন এবং আরও কয়েকজন লোক সাথে সাথে মাল্টি কেয়ার হসপিটালে নিয়ে গিয়েছে। হসপিটালে নেওয়ার পর ওখানে সেলাই লাগছে না, এমন মানে থেতলে গিয়েছে। ওখানে আমাকে প্রাথমিক ট্রিটমেন্ট করালো, যমুনা টিভি সহ আরও কিছু টেলিভিশন আসলো। এরপর আমি কথা বলতে পারছিলাম না, আমি সেন্সলেস ছিলাম। পরবর্তীতে আমি বাসায় গেলাম। ওই দিন বাসায় যাওয়ার পরে আমার মনে হলো যে মানে এই থেতলে গিয়েছে, এইটার জন্য তো আমার ঘরে বসে থাকার সুযোগ নাই। আর যেহেতু আমি ছাত্রদলের ভাইস প্রেসিডেন্ট, আমার বিটিভির সামনে আন্দোলন হচ্ছে, এরপর থেকেই আমরা যখন কোনো নির্দেশনাও পাচ্ছিলাম না, হ্যাঁ, আমি ঘরে শুধু টেনশন করছিলাম যে কোনো নির্দেশনা আসবে। এইটার সাথেই 19 জুলাইয়ের পর 31 জুলাই যখন মার্চ ফর জাস্টিস ঘোষণা হলো হাইকোর্টের সামনে, আমি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ব্রাক ইউনিভার্সিটি এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি শিক্ষার্থীদেরকে নিয়ে আমি হাইকোর্ট চত্বরে জড়ো হচ্ছিলাম। ঠিক হাইকোর্ট চত্বর থেকে পুলিশ আমাদেরকে বের করে দিচ্ছিল বারবার। আমি তাদেরকে নিবৃত্ত করলাম, বুঝালাম যে আমরা এখানে দাঁড়াবো, শুধু প্রোগ্রামটা করে আমরা চলে যাব। আমরা যখন প্রায় 8 জন স্টুডেন্টকে ধরেছিল, ওখান থেকে গ্রেফতার করেছিল, আমি অনেক রিকোয়েস্ট করে বুঝিয়ে পুলিশ বাহিনীর কাছ থেকে সেভ করেছি। সর্বশেষ আমার এক ছোট ভাই, ওর নাম নাহিদ, ও নিউ মডেল বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, ওকে মানে পুলিশ হাত দিয়ে টেনে ধরে ফেলেছে। আমি ওকে পুলিশের কাছ থেকে আবার ছাড়ানোর জন্য টানাটানি করছিলাম, তখন পুলিশ আমার ঘাড় চেপে ধরেছে। ঠিক যখন পুলিশ আমার ঘাড় চেপে ধরেছে, আমি তখন পুলিশের সাথে খুব রাফ বিহেভ করেছি, খুব একটা বকাও দিয়েছি আমি পুলিশকে। যে ভিডিও প্রায় 2.5 কোটির উপরে ভিউ হয়েছে, ভাইরালও হয়েছে এটা খুব। নাইককে কিন্তু মুখ চেপে ধরেছিল, আমাকে ঘাড় চেপে ধরেছিল। আমরা দুইজন হাইকোর্ট থেকে গ্রেফতার হয়ে পুলিশের প্রিজন ভ্যানে নিয়ে গিয়েছি। প্রিজন ভ্যান বলতে এটা ওসির গাড়ি ছিল, শাহবাগ থানা। পরবর্তী আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন ডিপার্টমেন্টে পড়ি। তো আমি বলেছিলাম যে আমি রানিং স্টুডেন্ট, এটা আমি বলেছিলাম। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুজনেই আমরা স্টুডেন্ট। ওনারা ছাড়াতে পেরেছেন, কিন্তু কষ্ট লেগেছে কোথায়, আমি যখন ওখান থেকে ছাড়া পেয়েছি, ছাড়া পাওয়ার পরে আমি এই বাসায় আসবো রামপুরাতে, বাসায় আসার সময়ই আমাকে বাড়িওয়ালা ফোন দিয়েছেন যে আপনি বাসায় এসে না, আপনার বাসায় ডিবি এসেছে। আমি পরবর্তীতে এক বন্ধু আমাকে ফোন করলো, তার মামাও ডিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, যে ডিবি অফিস থেকে আমাকে খুঁজছে, আমাকে যে কোনো সময় ধরে ফেলবে। এরপরে জেলে গিয়েছিলেন? ওই সময়টাতে আমি জেলে যাইনি, আমি জেলে গিয়েছি 2015 সালে, যখন 91 দিনের আন্দোলন হলো। 91 দিনের আন্দোলনে শাহবাগ থেকে আমাকে গ্রেফতার করে। শাহবাগ থেকে গ্রেফতার করার পরে এরা আমাকে তখন ককটেল রিকভারি দেখায়। আমি থানাতেই মোটামুটি কিছু কনভিন্স করে বুঝিয়ে, সম্পৃক্ত না, সিসিটিভি ক্যামেরা ফুটেজও এরকম ছিল না,
তো ওই নামটা আমার লিস্টেড ছিল তখন, যে আমি এই আন্দোলনে ওতপ্রোতভাবে জড়িত ককটেল উদ্ধার করার পর। এরপর মানে আমি পরবর্তীতে এই যে 28 অক্টোবরের পর আমাদের বিএনপির যে কর্মসূচি ছিল, হাইকোর্ট থেকে আমাকে গ্রেফতার করে ভোর 5:30 আমাদের একটা মিছিল ছিল। আমরা ওখানে জাস্ট একটা তাৎক্ষণিক মিছিল করব, যে ওই মিছিলে যাওয়ার 1 ঘন্টা আগে আমি যেহেতু জায়গাগুলো প্রোগ্রাম করার আগে রেকি করি যে প্রোগ্রামটা কীভাবে হবে, তখন আমাকে গ্রেফতার করে 17 ঘন্টা আমাকে ডিবিতে রেখেছিল। 18টি ককটেল আমাকে দেখিয়েছে ওখানে। এবং ওই দিনই ছাত্রদলের এই যে বর্তমান যে সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান, ওকেও বিকেলবেলায় অ্যারেস্ট করে, আমাকে সকালবেলায় অ্যারেস্ট করেছিল। এবং আমাকে দায় চাপাচ্ছিল যে আমিরুল পুলিশ যিনি মার্ডার হয়েছিলেন, সেই মার্ডারে 1 নম্বর আসামি করবে। 17 ঘন্টা ডিবিতে রাখার পরে আমাকে যখন তারা কোনোভাবেই সম্পৃক্ত করতে পারছিল না, আমাকে ককটেল তারা তো রিকভারি দেখিয়েছে, পারছিল না, এর মধ্যে আমাকেও অ্যারেস্ট করেছে। তখন আমাকে খিলক্ষেত পুলিশের সাথে কথা বলে, একটা ফোর্সের সাথে আমাকে এই মেরা দিয়ে বাজার থেকে ডেমরা, এখানে আমিন মোহাম্মদ ফাউন্ডেশনের একটা কোম্পানি আছে, তো সেই জায়গাটায় রাত 11:30টার সময় আমাকে ফেলে রেখে আসে, একদম হাত মুখ বেঁধে ওখানে আমাকে ফেলে রেখে আসে। পরবর্তীতে ওখান থেকে আমি মানে একাকী ওখান থেকে বের হয়ে আসি। রবিউল আউয়াল ভূঁইয়া, তাইমের ব্যাপারে এই যে আপনার বাবা বলেছিলেন মনে হয় যে স্যার আমার ছেলেকে মারতে এতগুলো গুলি লাগলো কেন, এরকম একটি কথা বেশ আলোচিত ছিল, আলোড়ন তুলেছিল, আন্দোলনকে বেশ গতিশীল করেছিল। ছোট্ট করে সেটি একটু বলবেন, এবং আপনারা মামলা করেছেন কিনা। আন্টি যখন ফোন দিল, বাবা আসলো হসপিটালে, আইসা খোঁজাখুঁজির পরে যখন তাইমকে পেল, তখন তার শরীরে এতগুলো গুলি ছিল। তখন বাবাকে যখন উপর থেকে ফোন দেওয়া হয়েছিল, তখন সে তার ঊর্ধ্বতনকে বলেছিল যে একজনকে মারতে কয়টা গুলি লাগে স্যার, এটা বাবা বলেছিল। তারপর থেকে তো হ্যাঁ, ওইখানে একটু আমি কথা ছেড়ে আসছিলাম। যখন আমার ভাইকে ভ্যানে করে নিয়ে যাচ্ছিল, তখন ওর বন্ধুরাও সাথে সাথে আসছিল গলির ভিতর দিয়ে, তখন তাকে যাত্রাবাড়ি থানার সামনে নিয়ে ভ্যান থেকে নামাইয়া তারা পাড়াইয়া তাকে মুখটা বিকৃত করে ফেলেছিল। টাইমের মানুষ কতটা পাষণ্ড হতে পারে, এটার ছবিও ভিডিও আছে। মানে তাকে একে তো গুলি করে আহত করলো, 1.5 ঘন্টা মৃত্যুটা উপভোগ করলো, তারপরে তাকে মারা যায়নি দেখে থানার সামনে নিয়ে ভ্যান থেকে নামাইয়া 5-6 জনে গোল হয়ে দাঁড়াইয়া বর্জ্যটা দিয়ে পাড়াইছে, মোড়াইছে, চেহারাটা একদম বিকৃত করে ফেলেছিল। এতটা বর্বরতা চালাইছিল পুলিশ ছাত্র জনতার উপরে, কতটা ক্ষোভ ছিল। আপনার বাবার সহকর্মীরা? হ্যাঁ, এরা তো বাবার সহকর্মী, কিন্তু এরা হত্যাকারী, এরা পুলিশ হতে পারে না। আপনারা কি মামলা করেছিলেন? হ্যাঁ, আমরা 28শে জুলাই মামলা করতে গিয়েছিলাম থানায়। আমাদের মামলাটা অর্ধেক এফআইআর করে পরে নিবে না, অনেক কাহিনী করেছিল। 28শে জুলাই আমরা মামলা করেছিলাম হাসিনা থাকাকালীন সময়। তারপরে আমাদের মামলাটা ওই যে ওনারা বলে সিডিএমএসে আপডেট করে, সেখানে আপডেট না করে আমাদের মামলাটা মানে আনঅফিশিয়ালি রেখেছিল। একটা কপি আমাদের দিয়েছিল, ফাইনাল ওরা করেনি। সেই মামলায় কি পুলিশ আসামি ছিল? হ্যাঁ, পুলিশ আসামি ছিল। এখন কি অবস্থা? এখন এই যে লাস্ট কয়েকদিন আগেও আমার মামলা আসামি ধরছি 2 জন, তাও অনেক আন্দোলন সংগ্রামের পরে। আমি বেশ কয়েকবার ঢাকা চিটাং হাইওয়েতে ব্লকেট কর্মসূচি পালন করেছি। রাষ্ট্র আপনার ভাইকে তো শহীদ স্বীকৃতি দিয়েছে। হ্যাঁ, গেজেটেড হয়েছে। আর রাষ্ট্রের যে সম্মানটুকু সেটুকুও তো পাচ্ছে। হ্যাঁ, সেটুকু দিয়েছেন। ধন্যবাদ রবিউল আউয়াল ভূঁইয়া। আরিফ, রবিউল ভাইয়ের কথা শুনছিলাম, উনি ওনার ভাই হত্যার পরে এখনো বিচার কার্যক্রম শুরুই হয়নি, বিচার পাবে কিনা সেটা নিয়েও কিন্তু সন্দিহান। তো আমরা যেই স্বৈরাচারের পতন ঘটিয়েছি, এর পরবর্তী বাংলাদেশ যেভাবে বিনির্মাণ করতে চাই, আসলে শুধুমাত্র কি আমরা এই নিপীড়নের স্মৃতিগুলোকেই সবার সামনে তুলে ধরবো, নাকি নতুন করে কারো আবার এরকম স্মৃতি ঘটতে পারে? আমরা এমন বাংলাদেশ চাই যেখানে আর কোনো বৈষম্য থাকবে না, আর কোনো নিপীড়ন থাকবে না। আমরা এমন কোনো গল্প শুনবো না, যেটা শুনেছি সেখান থেকেই নতুন স্বপ্ন নিয়ে আমরা বাংলাদেশে ঘুরতে চাই। কোনো হাসিনা তৈরি হবে না বাংলাদেশে আর। জি, ধন্যবাদ ইসলাম আরিফ আপনাকে। ধন্যবাদ রবিউল আউয়াল ভূঁইয়া আপনাকেও। সময় থাকলে আরও শুনতাম, আপনার আরও অনেক কষ্ট আছে, ব্যথা আছে, সময় স্বল্পতা আজকে শুনতে পারলাম না। আপনাকে ধন্যবাদ। অন্য আরেকদিন আমরা আবার শুনবো বিস্তারিত। প্রিয় দর্শক, শেখ হাসিনা সময়ের স্রোতে হারিয়ে যাওয়া এক ঘৃণিত স্বৈরাচারের নাম, যিনি নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে বিরোধী রাজনৈতিক কর্মীদের উপরে চালিয়েছিলেন নিপীড়ন। তার এই নিপীড়ন পৃথিবীর বহু স্বৈরাচারের রক্ত নদীকে করেছে ম্লান, গড়েছে নির্মমতার নতুন রেকর্ড।
শহীদ ইমাম হাসান তাইম হত্যা হাসিনার পুলিশের পৈশাচিকতার এক জ্বলন্ত উদাহরণ, যা পুলিশের ঘরেই ঘৃণার আগুন ছড়ায় পুলিশের বিরুদ্ধে। নিজের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে ফ্যাসিস্ট হাসিনা পুলিশকে কতটা দানব রূপে গড়ে তুলেছিলেন তাইম হত্যাকাণ্ড তা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। অথচ এই পুলিশের অত্যাচারী দিনের পর দিন সহ্য করতে হয়েছে আরিফুল ইসলাম আরিফদের মতো ছাত্রদল নেতাদের। শেষমেশ হাসিনার সেই পৈশাচিকতা থামিয়েছে ২৪-এর গণ অভ্যুত্থান। আমাদের বিশ্বাস, এই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে, সেখানে তাইম হত্যার বিচার হবে। একই সঙ্গে বিচার পাবেন ছাত্রদল নেতা আরিফুল ইসলাম আরিফদের মতো রাজনৈতিক ভিকটিমরাও। দর্শক, এই অনুষ্ঠানে চাইলে আপনিও যোগ দিতে পারেন। আমাদের ইমেল nipiranerstriti.btv@gmail.com-এ পাঠাতে পারেন আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো নিপীড়নের ঘটনা। আগামীতে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আমরা সেগুলো তুলে ধরব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।